এখনকার জেনারেশন মহিলাদের মধ্যে আমি দেখেছি যে অনেক বেশি অ্যাওয়ারনেস, অনেক বেশি বুঝতে শিখেছে ইনভেস্টমেন্ট সম্বন্ধে মহিলারা। একজন নারীর আরো অনেকগুলো সত্তা আছে এবং নিজস্ব যে সত্তা, তো একটা কোনো কাজের মধ্যে ইনভলভড থাকাটা স্পেশালি একটা বয়সের পরে খুব ইম্পর্টেন্ট। একজন বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষের জীবনে আরো অনেক কিছু করার থাকতে পারে, তো জীবনটা কিন্তু 50-এর পরে শেষ হয়ে যায় না, কিন্তু একটু নিজেকে নিয়েও ভাবা উচিত। বক্স অফিসে অনন্যা চট্টোপাধ্যায়ের অন্নপূর্ণা, আর আমি বলবো যে অন্নপূর্ণার মাধ্যমে অনন্যা প্রায় 15 বছর পর, অনেক বছর পর আমি দেখলাম যে পোস্টারে জল করছে তোমার ছবি। মানে ইটস আ লং গ্যাপ, তাই তো? তুমিও নিশ্চয়ই লক্ষ্য করেছো। ট্রু, নিশ্চয়ই। সো আমরা খুবই লুকিং ফরওয়ার্ড টু এটা রিলিজ, কারণ অনেক দিন পরে সত্যি এটা এটা আমাকে কেন্দ্র করে বা আমার চরিত্রটাকে কেন্দ্র করে বলা ভালো ছবিটা, এবং আমরা চেষ্টা করেছি প্রাণপণ ভালোভাবে করার। এবার তো সবই দর্শকের হাতে। একদম তুমি যেটা বললে, তোমাকে কেন্দ্র করে, অর্থাৎ একটা মাকে কেন্দ্র করে। অন্নপূর্ণা শব্দটার মধ্যে কোথাও যেন মা লুকিয়ে রয়েছে, তাই না? এবং একটা মাকে কেন্দ্র করে গল্প কি সেটা তো দর্শকরা পরে জানবে, বাট অনেক তোমার মতো বা তোমার বয়সী অভিনেত্রীরা কিন্তু এই বয়সে বা কেরিয়ারে এই স্টেজে এসে মায়ের চরিত্র করতে রাজি হয় না। তুমি রাজি হয়েছিলে? হ্যাঁ, কারণ আমার গল্পটা ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে মা না মেয়ে না হিরোইন সেটা থেকে বেশি ম্যাটার করে যে চরিত্রটা করার কি আছে, কতটা জায়গা আছে, কতটা স্কোপ আছে, অভিনয় কতটা চ্যালেঞ্জ আছে, সেটা আমার খুব চ্যালেঞ্জিং লেগেছিল। এবং মা হলেও এই মাকে নিয়েই পুরো গল্পটা, মায়ের জীবন, মায়ের স্ট্রাগল, মায়ের সম্পর্কের টানাপোড়েন, এই সব নিয়ে গল্প। আমার খুব ভালো লেগেছিল। এবং তোমার যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি পাওয়ারফুল অ্যাক্টিং, যেমনটা অরণ্য চট্টোপাধ্যায় করেন, কিন্তু এই ছবির মধ্যে আমরা দেখতে, মানে যারা দেখবে দর্শকরা বা আমরা যে একটা আভাস পেলাম যারা মোটামুটি প্রিভিউ থেকে, যে ছবির মধ্যে কোথাও একটা আমাদের আজকের দিনও মহিলাদের যে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, সেটা কিন্তু খুব জরুরি। তোমার যে চরিত্র সেখানে কিন্তু তার আর্থিক অভাব সেভাবে নেই, কিন্তু জীবনের বা কেরিয়ার আমরা যাই ভাবি না কেন, প্রত্যেক নারীরই তো একটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দরকার হয়। তোমার যে চরিত্রটা সেখানে দেখা যাচ্ছে যে এই জীবনের এই মোড়ে বা এই বয়সে এসেও তোমার চরিত্রটা কিন্তু ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে, মেয়ের উপর বা জামাইয়ের উপর নির্ভর না করে স্বাধীনভাবে, এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখানো হয়েছে। একদমই তাই। আমি একটা জিনিস এখনকার জেনারেশন মহিলাদের মধ্যে আমি দেখেছি যে অনেক বেশি অ্যাওয়ারনেস। ধরো মহিলারা সেভিংস করছে, শেয়ারস কিনছে, অন্যরকমভাবে মানি ইনভেস্ট করছে। তার মানে কি যে মানে টাকা পয়সাকে রোল করানো, অনলাইন ট্রেডিং করছে, অনেক বেশি বুঝতে শিখেছে ইনভেস্টমেন্ট সম্বন্ধে মহিলারা। কিন্তু আগেকার দিনে মায়েরা তো এত বুঝতেন না ইনভেস্টমেন্ট, এবং তখন এমনি অতটা এরকম ট্রেডিং হ্যানা ত্যানা আমাদের মধ্যবিত্ত ঘরে অত প্রচলিত ছিল না। তার মূল উদ্দেশ্য হচ্ছে টাকাকে রোল করানো, তাই তো। আর ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, তুমি যেরকম বললে, এই মহিলার হয়তো ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস নেই, কিন্তু ইকোনমিক ফ্রিডম একটা অন্য জিনিস। তো এই মহিলা অন্নপূর্ণা হয়তো বিরাট বড় পৈতৃক বাড়ি আছে, সেটা ভাড়া দিয়ে তার দিব্য চলে যেতে পারে, কিন্তু তবুও সে চাইছে রোজ বসে বসে ভাড়ার টাকায় না খেয়ে বা মেয়ে জামাইয়ের টাকায় না খেয়ে আমি নিজে কিছু করব, আমার প্রত্যেক দিনের খরচা আমি নিজে আর্ন করব, আর আমি একটা ইকোনমিক ফ্রিডমের দিকে যাব। তার জন্য অনেক বাধা অন্তরায় আসছে জীবনে। তো এই আমার যেটা ভাল লেগেছে যে মা তো ডেফিনেটলি মায়েরা সন্তানদের জন্য করবে, এবং সারা জীবন মায়েরা জীবনের শেষ দিন অবধি হয়তো সন্তানের জন্য স্যাক্রিফাইস করে যায় প্রয়োজনে, সেটাও যেমন করবে। তেমন মায়ের তো একটা সময় ছেলে মেয়ে বড় হয়ে গেলে, বিয়ে থা হয়ে গেলে মায়েদের সব যেন মনে হয় দায়িত্ব শেষ হয়ে গেছে, কাজ ফুরিয়ে এসছে, তাহলে আর বেঁচে থাকার কি মানে, অর্থ কী, বেঁচে থেকে কী করব। তখন না তাদের জীবনের একটা কিছুর দরকার হয়, যেটা নিয়ে, যেটাকে আধার করে সে বাঁচবে, এবং সেই আধারের সঙ্গে সঙ্গে তার একটা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স হবে বা ফ্রিডম হবে, তার নিজস্ব অস্তিত্ব তৈরি হবে, যে মাতৃত্ব ছাড়াও একজন নারীর আরও অনেকগুলো সত্তা আছে, এবং নিজস্ব যে সত্তা মেয়েহুড, সেইটাতে রিচ করা, তার নিজস্ব আইডেন্টিটি ক্রিয়েট করা, সেটা সে শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবে তার একটা আলাদা আইডেন্টিটি আছে, সেইটা আমাদের এই অন্নপূর্ণার কাছেও খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষেরই একটা কিন্তু থাকে যে নিজের পায়ে দাঁড়ানো,
তাই না? পায়ে দাঁড়ানো বলতে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি পায়ে মানে নিজের পায়ে দাঁড়ানো না, মানে এস্টাবলিশমেন্ট, যেটা হয়তো মানে বদলেছে, তুমি যেমনটা বলে জেনারেশন ওয়াইজ জেনারেশন মানে বদলেছে। কিন্তু দেখো, অর্থনৈতিক স্বাধীনতার স্বাদটা সকলে উপভোগ করতে চায় বলেই তো এই যে তুমি অভিনয় জগতে এসেছো এবং খুব ছোট বয়স থেকে নিজে আর্ন করো এবং নিজের দায়িত্ব নিজে পালন করো, তাই না? এই বোধটাও যদি প্রত্যেকটা মানুষের মধ্যে, আমি নারী পুরুষ নির্বিশেষে বলছি, আজকাল পুরুষরাও ডোমেস্টিক ক্যারিয়ারে যথেষ্ট এক্সপার্ট, কিন্তু ওই যে কাজের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা এবং বসে না থেকে কিছু করা, আমরা বলি সেটাও খুব ইম্পর্টেন্ট। যে একটা মানুষ যখন বসে থাকে, আমরা ছোটবেলা থেকেই শুনি যে an idle brain is a devil's workshop। তো যখন মানুষের কোনো কাজ না থাকে, সেই কাজটা যেরকমই হোক, তখনই মানুষের ডিপ্রেশন আসে, দুশ্চিন্তা আসে, বিষাদ আসে। তো একটা কোনো কাজের মধ্যে ইনভলভড থাকাটা স্পেশালি একটা বয়সের পরে খুব ইম্পর্টেন্ট। ওই যে বললাম, যখন ছেলে মেয়ে বড় হয়ে যায়, বিয়ে শাদী হয়ে যায়, তখন মা বাবাদের মনে হয় যেন আর কিছু করার নেই। এতদিন তো প্রত্যেকটা দিন সকাল থেকে রাত অবধি ছেলে মেয়ের জন্য ভেবেছি, তো এখন কি, হোয়াট নেক্সট ফর আস? উইল জাস্ট বি ওল্ড প্যারেন্টস অ্যান্ড আই লাইক দ্যাট। তাছাড়াও তো বয়সে একজন বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষের জীবনে আরও অনেক কিছু করার থাকতে পারে, তাদের স্বাদ আহ্লাদ পূরণ করার থাকতে পারে। তো জীবনটা কিন্তু 50-এর পরে শেষ হয়ে যায় না। একদম। এবং এই ছবিটার প্রেক্ষাপটে যদি দেখি, লন্ডনে শুটিং হয়েছে বেশিরভাগই ছবিটার, এবং তুমি যদি তুল্যমূল্য আলোচনা করো, মানে লন্ডনে শুটিং হয়েছে এই ছবিটার সূত্র ধরে যদি একটু তুলনাও করা যায়, বিদেশে বাবা মারা কিন্তু একটা সার্টেন বয়সের পর ছেলে মেয়েদেরকে ছেড়ে দেয় যে তোমরা তোমাদের মতো আর্ন করো, আমাদেরও জীবন আছে, আমরা আমাদের মতো বাঁচবো। কিন্তু আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে যেটা হয় যে ভীষণভাবে আগলে রাখা, এবং তারপরে কোথাও যেন একটা বয়সের পরে বা সময়ের পরে গিয়ে ধাক্কা খায় প্যারেন্টসরা, যখন সেই যেই মানে বলা যায় আসে না, হ্যাঁ, মানে প্রাপ্তির ভাড়াটা একটু শূন্য হয়ে যায়, মানে ছেলে মেয়ের কাছ থেকে যে এক্সপেকটেশনটা থাকে সেটা যখন পূর্ণ হয় না, তখন কিন্তু বড় ধাক্কা খায়। এবং তখন কিন্তু সেই বয়সে এসে একটা কিছু করার ভাবনা বা চিন্তা মাথায় গ্রো করে। সেটা সবসময় যে আমি বলবো যে সঠিক রূপ পায় তা নয়, এই ছবিতে হয়তো একটা দিক বা দিশা পেয়েছে। তোমার মনে হয় যে এটাও খুব ইম্পর্টেন্ট, বিকজ আমরা শুধু বিদেশি কালচার স্টাইল এগুলো অনুকরণ করব সেটাই নয়, তাদের যে বেড়ে ওঠা বা তাদের বড় ওঠা বা তাদের যে সাংস্কৃতিক দিকটা, সেটাও যেমন আমরা অ্যাকসেপ্ট করছি, সেখানে প্র্যাকটিক্যাল সাইডটাও দেখা উচিত। মানে ছেলে মেয়েকে একটা সার্টেন টাইমের পর এস্টাবলিশ করে দেওয়ার পর তারা ইন্ডিপেন্ডেন্টলি বিদেশে ছেড়ে দেয়, কিন্তু আমরা খুব বেশি আতুকুতু করে ছেলে মেয়েদেরকে রাখি, কষ্টটাও তার জন্য বেশি পায় বাবা মা। সেটা যেমন একটা ভালো দিকও আছে, যে কারণ সেই জন্যই আমাদের ইন্ডিয়ান পরিবার বা হ্যাঁ, আমাদের মধ্যে এত একটা বন্ডিং, এত মানে বুড়ো বয়স অব্দি ছেলেমেয়েরা আমরা মা বাবার আদরেরই থাকি। আমরা বাবা মার কাছে কখনো বড় হই না, তাই না? ছোটই থেকে যায় মা বাবাদের কাছে, সেটাও যেমন খুব মিষ্টি। আবার আজকালকার মা বাবাদের জন্য খুব ইম্পর্টেন্ট সত্যিই একটা পয়েন্টের পরে বাবা মা সবসময় ছেলে মেয়ের কথা ভাববেন এবং মাথার উপরে থাকবেন ডেফিনেটলি, কিন্তু একটু নিজেকে নিয়েও ভাবা উচিত আমার মনে হয়। কারণ এই সময়টা এমন, এত ফাস্ট আমাদের সবার জীবন, এবং ছেলেমেয়েরা নিজেদের কর্মক্ষেত্রে এত প্রেশার ফেস করছে, এত কম্পিটিশন, তারা হয়তো সবসময় কোনো সময় তাদের হিউম্যান সাইডটা হারিয়ে ফেলছে। তো মা বাবার তো সেটা খারাপ লাগবেই, কিন্তু খারাপ লাগাটাকে পাশে রেখে সেটাকে অতিক্রম করে যদি এগিয়ে যেতে পারি, নিজের জন্য একটু সময় বের করতে পারি, এবং সেই সন্তানও যেন সেইটাকে বোঝে যে আমার মা বাবা যদি আজকে আমাদেরকে ছাড়াও নিজেদেরকে নিয়ে একটু ভাবে, সেটা তার দোষ নয়, তার মানে এই না তারা কুমাতা বা কুপিতা। আমাদের সোসাইটিতে কন্ট্রাস্টটা খুব বেশি, আমরা কিন্তু এই স্নেহ ভালোবাসার মধ্যে বৃদ্ধাশ্রমও দেখতে পাই, যেখানে নচিকেতাকে গান করতে হয় না, বৃদ্ধাশ্রম, সেটা একটা বড় কন্ট্রাস্ট। একদমই তাই। তবে আজকাল আমি দেখেছি অনেক মা বাবা আমার চেনা, তাদের হয়তো ছেলেমেয়েরা বিদেশে থাকেন, ছেলে মেয়ে খুবই ভালোবাসে, দেখাশোনা করে, কিন্তু কি হয়, একটা রিস্ক থাকে মা বাবা, বৃদ্ধ মা বাবাকে এখানে ভারতবর্ষে একা ফেলে রাখা, কারণ তাদের অসুখ বিসুখ বিভিন্ন ক্রাইসিস থাকতে, সুবিধা অসুবিধা থাকতে পারে। অবভিয়াসলি কাজ ফেলে তো চলে আসতে পারবে না, তখন বাবা মারা নিজেরা খুব অ্যামিকেবলি
সন্তান এবং বাবা মা নিজেরা ডিসাইড করে উভয় মিলে যে বৃদ্ধাশ্রমে বা সুন্দর সুন্দর হোম হয়েছে আজকাল, যেখানে মেডিকেল ফ্যাসিলিটিস আছে, যেখানে একটা নিজেদের একটা গ্রুপ তৈরি হয়, তাদের বন্ধুত্ব তৈরি হয়, নতুন বন্ধু বান্ধব হয়, সেটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আমি সেটাতে খারাপ কিছু দেখি না কিন্তু, কারণ সত্যি কর্মক্ষেত্রে যদি ছেলেমেয়েকে বাইরে যেতে হয়, তাহলে মা বাবা এখানে কিছু হয়ে গেল খবর পেলাম না, তার থেকে এটা অনেক ভালো যে মা বাবা একটা যত্ন সহকারে একটা ভালো জায়গায় আছেন, আমি জানছি এবং আসছি, রেগুলার যোগাযোগ থাকছে। একদম। অনন্যা কোন বয়স থেকে নিজে রোজগার করে বা স্বাবলম্বী? আমি 19। অভিনয়ের মাধ্যমে নাকি তুমি অন্য কিছু প্রিয় অকুপেশন ছিল? না, প্রি অকুপেশন কিছু ছিল না, তবে যদি বলি আমার ফার্স্ট রোজগার, আমি বলবো ক্লাস 7-8-এ আমি 2 ইংলিশ টিউশন নিতাম বাড়িতে বসে। আমার খুব ভালো লাগতো ছেলেমেয়েদের পড়াতে। তারপরে আর হয়নি, তারপরে তো নিজের পড়ার প্রেশার অনেক বেশি এসে গেছিলো। তারপরে আমার ফার্স্ট রোজগার বলতে গেলে অবভিয়াসলি ইন্ডাস্ট্রিতে, সেটা 19 বছর বয়সে। এই যে এত কম বয়স থেকে রোজগার করা, এতটা বছর পেরিয়ে বা কেরিয়ারের এতটা সময় পেরিয়ে যখন পিছনে ফিরে তাকাও, মনে হয় যে খানিকটা সময় কোথাও অপচয় হয়েছে? না মানে সঠিক ব্যবহার হয়নি কেন, কিসের ক্ষেত্রে বলছো? এক্ষেত্রে বলছি বিকজ তোমার মতো পাওয়ারফুল অ্যাক্ট্রেস এত লম্বা দিন ধরে অভিনয় করছে, মনে হয় না যে প্রাপ্তির ভাড়াটা আরও বেশি পূর্ণ হওয়ার ছিল, আরও বেশি ছবি আসার ছিল, আরও ভালো ভালো অফার। ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অ্যাক্ট্রেস অনন্যা চট্টোপাধ্যায়, সুতরাং তার আরও ভালো কাজ পাওয়ার ছিল ইন্ডাস্ট্রি থেকে। দেখো, সত্যি কথা বলতে কি, সবারই তো ভালো লাগে নিজের কাজের স্বীকৃতি পেতে, বা ভালো কাজ করলে আরও আরও বেশি কাজ এলে ভালো লাগে। কিন্তু আমি আদ্যপ্রান্ত একজন পজিটিভ মানুষ। আমি মনে করি আমার যেটুকু করণীয় আমি সেটুকুই করতে পারবো, এর থেকে বেশি তো আমি কিছু করতে পারবো না। আমার কপালে যেটুকু লেখা আছে আমি সেটুকুই পাবো, আমি অন্য কারোরটা কেড়েও নিতে পারবো না, আর আমারটাও কেউ কেড়ে নিতে পারবে না। সুতরাং যথা সময়ে যা হবার তা হবে, একদমই তাই। একদম খুব পজিটিভ একটা কথা বললে, কিন্তু এটাও তো অনেক সময় মনে হয় যে না, আমার পিআর স্কিলটা অতটা স্ট্রং নয়। অনন্যার পিআর স্কিল কতটা স্ট্রং তুমি বলো। আমি তো বলবো খুব উইক। তোমার সেই সুবর্ণলতা গল্পটা মনে আছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে? সেটা একটু বলো দর্শকের, তাহলে বুঝতে পারবে কিরকম পিআর স্কিল। সেটা একদম, মানে দর্শকদের যদি বলি যে অনন্যা কাজের প্রতি না এতটাই ডেডিকেটেড যে জাতীয় পুরস্কার পেয়েছেন, অথচ তার মাথায় সেটা নেই যে সেই আনন্দটা সেলিব্রেট করব। সে তখন রেডি হচ্ছে যে নেক্সট শটটা কখন দেব, যে ব্যাংকিং তোলার আছে, ডিরেক্টর কখন ফ্লোরে ডাকবে। মেগা সিরিয়াল, অর্থাৎ মেগা সিরিয়ালকে কিন্তু তুমি কখনো হ্যাটা বা অবহেলা করনি। অনেকে ভাবতো যে আমি সিনেমা করে এত বড় নাম যশ হয়েছে, সিরিয়াল তো আমাকে লুফে নেবে, কিন্তু তোমার মধ্যে তুমি মানে এয়ারপোর্ট থেকে নেমে মানে ডাইরেক্ট মানে ফ্লোরে চলে এসেছিলে। একদমই তাই, কারণ আমি মনে করি যখন যে কাজটা করছি সেটাকে সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে যদি আমি না করতে পারি, তাহলে কাজ আমাকে ভালোবাসবে না। আমি যদি অতটা ভালোবাসা না কাজকে দিই, আমার কাজও আমাকে অতটা ভালোবাসা দেবে না। 100বার। কিন্তু আজকে যেমন জেনারেশন চেঞ্জ হয়েছে, তুমি নিজেও দেখতে পারো সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, অয়েলিং, প্লিসিং, লবিং, পিয়ার, এগুলোকে কিন্তু আজকাল একেবারে কি বলবো লিস্টের মধ্যে তুলে নেওয়া হয়েছে। একটা সময় বলা হতো যে না, আমি আমার ব্যক্তিত্ব নিয়ে থাকবো, অয়েলিং, প্লিসিং, লবিং এগুলো কিছু হয় না। বাট আজকে সময় বদলেছে, সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, সকলেই কিন্তু মুহূর্তে মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নিজেদের আপডেট দিচ্ছে। সেক্ষেত্রে পিয়ার স্কিল একটু যদি উইক হয়, কাজ পেতে কোথাও কি মনে হয় একটু অসুবিধা হয়? আমাকে তাহলে না দেখতে হবে স্কিলটাকে বাড়িয়ে যে খুব কাজ পাচ্ছি কি না। মানে আমি ক্র্যাশ কোর্স করে কাল থেকে একটু সাংঘাতিক পিয়ার শুরু করবো এবং সকাল থেকে রাত অবধি সোশ্যাল মিডিয়া করে তখন দেখতে হবে যে আমি ভুরভুর করে কাজ পাচ্ছি কি না। খুব মানে করেই না বলতে গেলে কাজের প্রমোশন থাকলে বা কোনো ছবি রিলিজ থাকলে, কোনো ইভেন্ট থাকলে তখন একটু পোস্ট করি, আদারওয়াইজ মানে খুব কম। একদম। তোমার নামে তো তাহলে যেটা প্রচলিত আছে একদমই সত্যি, যে অনন্যা চট্টোপাধ্যায় যে কাজ চাইতে পারে না। আচ্ছা, এটা একটু নেগেটিভলি দেখা হয় না? এটা নেগেটিভ না, এটা যার যেমন, যে যেমন মানে বি ইয়োরসেলফ। হয়তো তোমার সবটাতে এরকম ফোন করে ডিরেক্টরদের কাছে, প্রডিউসারদের কাছে আমার একটা কাজ দিন, হয়তো তোমার ডিগনিটিতেও লাগবে। আমি কোনোদিনই এটা পারিনি, যে কোনো কারণে হোক আমি পারিনি, মনে হয় না আগামী দিনেও পারবো। আমার খুব ভালো লাগবে যদি আমার কাজ দেখে আমার কাছে কাজ আসে, এবং আজ অবধি যতগুলো কাজ বা যতগুলো চরিত্র আমার কাছে এসেছে তা আমার কাজ দেখেই এসেছে, এবং যারা আমার কাজকে সম্মান করেন তারা আমাকে সসম্মানে কাজে ডাকেন এবং সসম্মানে আমি তাদের সঙ্গে কাজ করি।
একদম। এবং একদম যথার্থ কথা বলেছে। তার জন্যই তুমি প্রত্যেকটা মানুষ একটা মানুষের থেকে আলাদা। এবং তার জন্য যদি আমাকে কাজ কম করতে হয় বা খেসারত বা মাসুল গুনতে হয়, বা অনেক অপেক্ষা করতে হয় ভালো কাজের জন্য, আমার না সেটাতে খুব একটা সমস্যা নেই। আচ্ছা, এর বিপরীতে হয়েছে এমন, ধরো পরিচালক প্রযোজক এসেছেন কাজ নিয়ে যেটা তোমার পছন্দ হয়নি, তুমি রিফিউজ করেছো? এরকম প্রচুর হয়েছে, সেই জন্য বোধহয় আরও রেগে গেছে আমার উপর। কারণ আমার কিছুই না, আমার মনে হয় ইট ইজ নট অ্যাবাউট মেইন স্ট্রিম ছবি না আর্ট ছবি। আমাকে অনেকেই এটা জিজ্ঞেস করেন যে ও আচ্ছা মেইন স্ট্রিম ছবি বলে তুমি করলে না, বিষয়টা সেটা নয়। আমি অন্নপূর্ণা করছি, এটা তো একটা মূলধারার ছবি, কিন্তু আমার মেইন স্ট্রিম ছবিতেও আমার করণীয় কী আছে, আমার চরিত্রটার কী করণীয় আছে, আমি সেইটা বাছাই করব না বলো, সেটা তো আমাকে দেখতে হবে। আচ্ছা, এই ছবি রিফিউজ করা নিয়ে কি অনেক কিছু শুনতে হয়েছে যে অনন্যা চট্টোপাধ্যায় প্রচণ্ড মুডি, বা তার কাছে প্রস্তাব নিয়ে যাওয়া মানে অনেকবার ভাবতে হবে রাজি হবেন কি না, করবেন কি না, এরকম তো অনেক রিউমার্স আছে? রিউমার না, এই কথা সত্যি, কারণ এই কথা সবাই মানে বেশিরভাগ লোকে আমার সম্বন্ধে বলে যে আমি স্নুটি। তো একটা না ভালো না, আমি বলছি নিজের একটা কোনো বেঞ্চমার্ক থাকা, যে আমি এই এই শর্তে কাজ করব, বা এই আমার গাইডলাইন্স, এই গাইডলাইন্সের মধ্যে পড়লে কাজটা বা স্ক্রিপ্টটা আমি করব, এইটা থাকা আর স্নুটি হওয়ার মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে। তো ওইটা আমার আছে, আমার একটা নিজস্ব গাইডলাইন আছে নিজের কাছে নিজে, যেটা হলে আমি একটা কাজ করি। কিন্তু আমি স্নুটি নই, আমি খুব ভদ্রভাবে ভালোভাবে বিনীতভাবে বলি তাদেরকে যে কিছু মনে করবেন না, এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না করা। একদম। নাকুচু বিষয়টা, হ্যাঁ তুমি যেটা বললে যে অন্যরকম মানে দাঁড়াতে পারে, নাকুচু না হলো, তবে প্রত্যেকেরই তো একটা নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। আমার না সেই পার্সোনালিটির সঙ্গে বা নিজের রিজার্ভেশনের সঙ্গে সকলে কম্প্রোমাইজ নাই করতে পারে। তার জন্যই তুমি অনন্যা চট্টোপাধ্যায়, ABCD সকলে তাদের তাদের নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে রয়েছে, এটার মধ্যে কোনো ক্ষতি নেই। অপর্ণা সেনও নিজে বলেছেন যে আমাকে অনেকে নাকুচু বলে, তবে আমার নিজস্ব কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তার বাইরে আমি বেরোতে পারি না। আমার নিজের কাছে নিজে কিছু গাইডলাইন্স আছে, যেই নিরিখে আমি একটা স্ক্রিপ্ট বাছাই করে নিই। তো সেটা যে যদি কেউ আমাকে স্নুটি মনে করে, আমি কি করবো, আমি স্নুটি হব বলে এটা করিনি। কেউ মন খারাপ করবেন না বা দুঃখ পাবেন না, এটা আমি একেবারেই অপারগ। নিজের কাছে যদি কনভিন্সড না হই একটা চরিত্র নিয়ে, আমি সত্যিই সেটা করতে অপারগ। একদম। তবে যেটা তুমি বলছিলে যে সঠিক সময় সঠিক কাজ আসবে, ইদানিং আমরা দেখতে পেলাম যে সত্যি তোমার মতো করে পরিচালকরা ভেবেছে, এবং সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে তোমার একটা ছবি মুক্তি পেয়েছে আর একটা ছবি ফ্লোরে। তুমি এখন কিন্তু তোমার মতো করে বেশ কিছু কাজ করছো, তাই না? সত্যি বলে সত্যি কিছু হয় নাতে তোমার চরিত্র দেখতে পেলাম, অন্নপূর্ণাতে দেখতে পাচ্ছি একটা অত্যন্ত বলিষ্ঠ চরিত্র। তোমার মতো করে বা তোমার মতনের বা তোমার ধরনের ছবিগুলো কিন্তু আসছে সম্প্রতি। আই এম লাকি, আই উড সে। মেবি এটা আমার সময়, হয়তো অনেক দিন পরে এই সময়টাকে আমি খুব এনজয় করতে চাই, চেরিশ করতে চাই, কারণ ইউ নেভার নো এই সময়টা কখন হাত থেকে চলে যায়। আর পাইপলাইনে কিছু প্রজেক্ট রয়েছে বা অন্য কোনো শুটিংয়ের কথা চলছে কিছু? অন্য কোনো শুটিং না, তবে পাইপলাইনে আছে ম্যাডাম সেনগুপ্তা। হ্যাঁ, সেটা হয়তো কিছুদিনের মধ্যে। হ্যাঁ। আর বাকি যেটা বলা, আজকাল তো প্রচণ্ড সিরিজ আমরা দেখতে পাই সিনেমার পাশাপাশি, এবং ছোট পর্দা তো দারুণ দারুণ কাজ হয়। তোমার কি কোনো এরকম রিজার্ভেশন রয়েছে যে না এখন আর ছোট পর্দায় সময় দিতে পারবো না, সিরিজ একটা দুটো করা যেতে পারে, সিনেমা ভালো হলেই করব? আমি ওরকম বাছবিচার ওইভাবে করি না, যে কোনটা মিডিয়াম কি সেই হিসেবে বাছবিচার করি না। আমি মানে চরিত্রটা কি গল্পটা কি সেইটাকে আমি বাছি, সেটা যে কোনো মিডিয়ামে তুমি ফেলে দিলে আমার যদি পছন্দ হয় আমি করবো। আচ্ছা, কোনো এরকম পার্টিকুলার রিজার্ভেশন নেই? না। একদম, শুনেও ভালো লাগলো, মানে পরিচালকরাও আশ্বস্ত হবেন যে তোমার কাছে আসা যেতে পারে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট লাস্টলি যেটা বলা, যে বদলে যাওয়া এই সিনেমা সংস্কৃতির সঙ্গে কতটা নিজেকে খাপ খাইয়ে নাও, কারণ সিনেমার কালচারটাও বদলেছে, নট অনলি বাংলা, আমরা যদি প্যান এশিয়াতেও দেখি আজকাল দক্ষিণী ছবির প্রচণ্ড প্রভাব, বলিউডি ছবিও কিন্তু সেইভাবে চলে না, মানে সময়ের সঙ্গে সঙ্গে ধরনটা বদলেছে, দক্ষিণী ছবির প্রভাব বেড়েছে, বলিউডি মেন স্ট্রিম মাসালা ছবির সংজ্ঞা বদলেছে, বাংলা ছবিরও কিন্তু সংজ্ঞা বদলেছে, এবং নানা ধরনের বাংলা ছবি হচ্ছে। এই বিবর্তনটাকে তুমি কিভাবে দেখো আর কতটা খাপ খাইয়ে নিতে পারো?
আমার মনে হয় যুগের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে খাওয়ানোটাই মানুষ হিসেবে আমাদের কর্তব্য, কারণ যুগের সঙ্গে এগিয়ে চলাটাই এগিয়ে থাকার হ্যাঁ, তো তা না হলে বড্ড পিছিয়ে পড়তে হবে। কিন্তু আনন্দের খবর, সুখের খবর এই যে সম্প্রতিকালে কয়েকটা বাংলা ছবি খুব ভালো কন্টেন্ট নিয়ে এসছে এবং থিয়েটার্সও ভালো চলেছে, বাংলা ছবি দর্শক আবার হলে গিয়ে দেখছেন, তো সেটা একটা আশার সংকেত ডেফিনেটলি। একদম। এবং সবার লাস্টে যেটা জিজ্ঞেস করা যে তুমি ব্যক্তিগতভাবে এই ধরনের চরিত্রের সঙ্গে তোমার মানে খাপ খাইয়ে নিতে কোনো অসুবিধে নেই, মানে এই বিবর্তনটাকে তুমি পজিটিভলি দেখছো? দেখো, সময়ের সঙ্গে সঙ্গে তো সবই বদলায়, বদলকে তো আমরা আটকাতে পারবো না। সেই বদলটাকে কতটা আমরা পজিটিভভাবে নিজের মধ্যে নিতে পারি বা নিজের পজিটিভিটি সেই বদলের সঙ্গে কিভাবে মিলিয়ে মিশিয়ে দিতে পারি, দিয়ে একটা বেটার কিছু যদি করতে পারি, তাহলে সেখানেই ইটস আ উইন উইন। আচ্ছা, মানে তুমি খুব একটা ওল্ড স্কুল নাও? না, ওল্ড স্কুলও বটে, আবার আমি যুগের সঙ্গে সঙ্গে এই তাল মিলিয়ে গিয়ে যেতেও পছন্দ করি। তার মানে একটু বাচ্চার দিয়ে ক্রিমটা আমি তুলে নেবো, এটাই আমার সব থেকে, এটা আমার মনে হয় করা উচিত। মানে সাবেকিয়ানা আর আধুনিকতার একটা ভালো মেলবন্ধন তোমার মধ্যে রয়েছে, এবং এই দুই মেলবন্ধনের মধ্যে দিয়ে আমরা অনন্যা চট্টোপাধ্যায়ের কাছ থেকে আরো ভালো ভালো ছবি আশা করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কথা বলছি অনন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে, নানা ধরনের কথা হলো, তবে যেটা উঠে এলো যে ভালো চরিত্র পেলে অনন্যা চট্টোপাধ্যায় সবসময় কিন্তু সেই চরিত্র, সেই মাধ্যম যাই হোক না কেন, ভালো চরিত্র পেলে কাজ করতে সবসময় রাজি অনন্যা চট্টোপাধ্যায়। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।